মাত্র ৭০ পাতা, অথচ এর ভেতরেই ধামা আছে একটা গোটা জাতির জন্মযুদ্ধের মহাকাব্য। এটা কিভাবে সম্ভব? চলুন আজ আমরা হুমায়ুন আহমেদের অসাধারণ উপন্যাস ১৯৭১-এর গভীরে ডুব দেই। হ্যাঁ, এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা এত শক্তিশালী একটা উপন্যাস, অথচ আকারে এত ছোট। লেখক ঠিক কিভাবে কাজটা করলেন সেটাই আমরা খতিয়ে দেখব। শুধু আমরাই না, বইটা দেখে অবাক হয়েছিলেন স্বয়ং জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকও। লেখকের কাছ থেকেই শোনা, তিনি নাকি বলেছিলেন বইয়ের নাম ৭১ আর পৃষ্ঠা সংখ্যা মাত্র ৭০। এই একটা বাক্যই যেন বইটার মূল রহস্যটাকে সামনে নিয়ে আসে। তো চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক। প্রথমে আসা যাক এই আপাত স্ববিরোধিতার ব্যাপারটাতে, মানে কিভাবে এত বড় একটা যুদ্ধকে মাত্র ৭০ পাতায় ধরে ফেলা হলো। আসলে এই উপন্যাসের আসল শক্তিটা এর বিশাল ক্যানভাসে না, বরং এর ফোকাসে। হুমায়ুন আহমেদ এখানে দারুণ একটা সিনেমাটিক কৌশল নিয়েছেন। চিন্তা করে দেখুন, বিশাল যুদ্ধের গল্প বলতে গিয়ে তিনি পুরো দেশটা না দেখিয়ে ক্যামেরাটা জুম ইন করেছেন দেশের এক কোণায় পড়ে থাকা ছোট্ট প্রায় বিচ্ছিন্ন একটা জায়গায়। আর ওই এক জায়গা থেকেই তিনি আমাদের পুরো যুদ্ধের একটা বিশাল চিত্র দেখিয়ে দিয়েছেন। তো এই যে জুম ইন করার কথা বললাম, সেই জায়গাটা কোথায়? গল্পের মঞ্চটা হলো নীলগঞ্জ নামের একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম, যেন একটা মঞ্চ যেখানে মঞ্চস্থ হচ্ছে পুরো বিশ্বের ঘটনা। চলুন একটু কল্পনা করার চেষ্টা করি জায়গাটাকে। নীলগঞ্জ খুবই সাধারণ গরিব একটা গ্রাম। সাকুল্যে ৩০টার মতো ঘরবাড়ি, একদিকে দিগন্তজুড়া বিল, আরেকদিকে গভীর জঙ্গল, সব মিলিয়ে ছোট্ট একটা জনপদ। চারপাশ থেকে এমনভাবে ঘেরা যে বাইরের দুনিয়া থেকে গ্রামটা প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। দেশে যে একটা যুদ্ধ চলছে, তোলপাড় হচ্ছে, তার কোনো আঁচই যেন এখানে এসে পৌঁছায় না। কিন্তু সেই শান্ত বিচ্ছিন্ন জীবনে ছেদ পড়ে। একদিন সকালে বাইরের পৃথিবী নিজেই এসে হানা দেয় গ্রামটাতে। একদল পাকিস্তানি সেনা ঢুকে পড়ে নীলগঞ্জে, আর এক মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে যায়। গল্পের আসল জাদুটা কিন্তু শুধু এই নীলগঞ্জের পরিবেশ বর্ণনায় নয়, এর শক্তি লুকিয়ে আছে এই সংঘাতে জড়িয়ে পড়া মানুষগুলোর মধ্যে। চলুন সেই মানুষগুলোর সাথে একটু পরিচিত হওয়া যায়। শুরুতেই আসি আক্রমণকারী দলের প্রধান মেজর এজাজ আহমেদের কথায়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। লেখক তাকে একটা টিপিক্যাল ভিলেন হিসেবে আঁকেননি। মেজর এজাজ নিজেও উঠে এসেছে এক গরিব গ্রাম থেকে। সে একজন ব্রিলিয়েন্ট মিলিটারি ক্যাডেট। তাকে দেখানো হয়েছে একটা সিস্টেমের প্রোডাক্ট হিসেবে, এমন একটা সিস্টেম যা দাঁড়িয়ে আছে জাতিগত ঘৃণার উপর। এখানে লেখক দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি করেছেন। একদিকে মেজর এজাজের মতো পেশাদার সৈনিক, যার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই গ্রামের সবাই তার শত্রু, আর অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ, অন্ধ মঈন আলী, আজিজ মাস্টার বা গ্রামের নেতা জয়নাল মিয়া। তারা তো এসবের কিছুই বোঝে না। তারা ভাবছে এসব তাদের ব্যাপার না, তারা শুধু দর্শক, জাস্ট বেঁচে থাকতে চায়। তার মানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, মেজর এজাজ ব্যক্তিগতভাবে হয়তো খুব খারাপ মানুষ নয়, কিন্তু সে যে সিস্টেম বা ব্যবস্থার অংশ, সেই যুদ্ধযন্ত্রটাই এমন যে তার চাপে পড়ে ব্যক্তিগত ভালোমন্দ, নৈতিকতার বোধ সবকিছু পিষে যায়। এটাকে বলা যেতে পারে কাঠামোগত সন্ত্রাস। কিন্তু এই অন্যায় চাপ একটা সময় উল্টো ফল দেয়। যে নিরীহ অরাজনৈতিক মানুষগুলো শুধু দর্শক হয়ে থাকতে চেয়েছিল, তারাই একসময় হয়ে ওঠে জনযুদ্ধের স্ফুলিঙ্গ। কিভাবে? চলুন দেখি। এই পরিবর্তনটা হয় কয়েকটা ধাপে। প্রথমে সেনাবাহিনী ভয় দেখানোর জন্য সন্ত্রাস তৈরি করে। এর ফলে গ্রামের এতদিনের চেনা সামাজিক নিয়মকানুন সব ভেঙে পড়ে। এরপর মানুষকে যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়, একেবারে শেষ সীমায় নিয়ে যাওয়া হয়, তখন ভয়টা আর ভয় থাকে না, ওটা সাহসে বদলে যায়। আর সব শেষে আসে প্রতিরোধ। এই প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে এমন একজন, যে ছিল দখলদারদেরই সহযোগী। এই চরিত্রটার নাম রফিক। সে মিলিটারির সাথে কাজ করত, তাদের সাহায্য করত, কিন্তু একসময় সে বুঝতে পারে যা ঘটছে সেটা কোনো সাধারণ যুদ্ধ না। তার মুখেই আমরা শুনি সেই অমোঘ সংলাপ, এটা যুদ্ধ নয়, এটা একটা অন্যায় যুদ্ধ। গল্পের একেবারে শেষ পর্যায়ে যখন পুরো গ্রামটা জ্বলছে, সেই আগুনের আলোয় রফিক গিয়ে দাঁড়ায় মেজর এজাজের সামনে। সে যেন পুরো দখলদার বাহিনীর ধ্বংসের ভবিষ্যৎবাণী করে, আর তারপর সোজা হেঁটে যায় মৃত্যুর দিকে। ওই মুহূর্তে একজন সাধারণ রফিক একটা নতুন বিদ্রোহী বাংলাদেশের প্রতীক হয়ে ওঠে। তো এতক্ষণ আমরা গল্পটা নিয়ে কথা বললাম, এবার আসা যাক এর কারিগরের কথায়। কে সেই স্থপতি যিনি এত অল্প কথায় এত বড় একটা ক্যানভাস এঁকেছেন? চলুন পরিচিত হই কিংবদন্তি হুমায়ুন আহমেদের সাথে। হুমায়ুন আহমেদ নামটাই যথেষ্ট। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের একজন,
অবাক করার মতো ব্যাপার হলো তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক, সেখান থেকে পুরোদস্তুর লেখক এবং পরে চলচ্চিত্র নির্মাতা। তার সবচেয়ে বড় দক্ষতা ছিল এই ছোট উপন্যাস বা নোভেলা লেখায়। একেবারে সহজ, সাবলীল ভাষায়, হালকা রসবোধের সাথে তিনি বাংলাদেশের মানুষের জীবনের এত গভীর ছবি আঁকতেন যে তিনি পরিণত হয়েছিলেন আমাদের জাতীয় সংস্কৃতির এক কিংবদন্তিতে। তার লেখার মূল শক্তিটাই ছিল এটা, ছোট ছোট গল্পের ফ্রেমে বিশাল আবেগ আর ঐতিহাসিক মুহূর্তগুলোকে বন্দি করা। ঠিক যেমনটা আমরা দেখলাম ১৯৭১ উপন্যাসে। একটা ছোট্ট গ্রামের গল্প দিয়ে তিনি আসলে আমাদের পুরো জাতির ঘুরে দাঁড়ানোর গল্পটা বলে দিয়েছেন। এটাই ছিল হুমায়ুন আহমেদের জাদু। তো সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, ইতিহাসের বইয়ে লেখা হাজারো তথ্য, পরিসংখ্যান, এগুলো কি যুদ্ধের আসল সত্যটা তুলে ধরতে পারে? নাকি একটা ছোট্ট গ্রামের কাল্পনিক গল্প, তার ভেতরের মানুষগুলোর লড়াই, কষ্ট আর জাগরণের মধ্যে দিয়ে আমরা সেই যুদ্ধের আরও গভীর, আরও মানবিক একটা সত্য খুঁজে পাই? ১৯৭১ উপন্যাসটা পড়ার পর মনে হয় অনেক সময় বড় বড় ইতিহাসের চেয়ে একটা ছোট্ট মানবিক গল্পই হয়তো আমাদের অনেক বড় সত্যের কাছে নিয়ে যায়।